হ্যালো স্টুডেন্টস, ক্লাস 11-এর ছাত্রছাত্রীরা, আমি বলেছিলাম তোমাদের প্রত্যেক দিন 20টা করে প্রবলেম প্র্যাকটিস করাবো। তো এটার আজকে সেকেন্ড ক্লাস। তোমরা থাম্বনেল দেখে বুঝতে পারবে না কত নম্বর ক্লাস। থাম্বনেলটা কিন্তু সেম থাম্বনেল থাকবে প্রত্যেকটা ভিডিওতে। তোমরা টাইটেলটা পড়বে, ভিডিও টাইটেলে লেখা থাকবে যে এটা কত নম্বর ভিডিও, বা ডে 1, ডে 2, ডে 3, ডে 4 করে লেখা থাকবে। তো আজকে সমস্ত কোশ্চেন আমরা নিয়েছি রোটেশন অফ রিজিড বডি, অর্থাৎ দৃঢ় বস্তুর ঘূর্ণন থেকে। আর হ্যাঁ, আমি এটাও বলেছিলাম যে তোমাদের জন্য আমি ওয়ান শট নিয়ে আসবো, আমি ওয়ান শটও নিয়ে আসবো। ঠিক আছে, তো চলো শুরু করি। আজকের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেমিস্টার 1-এর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কি বলছে? একটি 2 কেজি ভরের এবং 0.5 মিটার ব্যাসার্ধের সুষম বৃত্তাকার চাকতির নিজস্ব কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক কত হবে? দেখো, সুষম চাকতি, এইটা হচ্ছে একটা সুষম চাকতি। তোর এর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক আই সমান ফর্মুলা হচ্ছে এম আর স্কয়ার বাই 2। এটা তোমাকে আগে মুখস্থ রাখতে হবে। তো এম তো বলে দিয়েছে 2, এবং 0.5 মানে হাফ, তাহলে এটা হবে 1/4। বেশ, আর নিচে এমনি একটা 2 পড়ে আছে। বেশ, তাহলে 2 2 এ 4, অর্থাৎ হয়ে গেল 1/4। ওকে, 1/4 মানে 0.25 কেজি ইন্টু মিটার স্কোয়ার। ব্যাস, দেখো অ্যান্সার হয়ে গেল। একদম ইজি কোয়েশ্চেন আছে। ওকে, আচ্ছা নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো। নেক্সট কোয়েশ্চেন বলছে একটি ঘূর্ণায়মান টেবিলের ওপর দাঁড়ানো ব্যক্তি হাত গুটিয়ে নিলে জড়তা ভ্রামক অর্ধেক হয়। তাহলে ঘূর্ণন গতিশক্তি কত হবে? দেখো, একটা জিনিস ক্লিয়ার করতে হবে যে ঘূর্ণন গতিশক্তির রাশিমালা কি। কেউ যখন ঘুরছে তখন তার যে গতিশক্তি কে রোটেশনাল, দ্যাট ইজ ইকুয়ালস টু হাফ আই ওমেগা স্কোয়ার। এটা তো আগে তোমরা খাতায় নোট করে রাখো। ঠিক আছে, এই প্রত্যেকটা ফর্মুলা আলাদা করে নোট করে রাখবে। এই পড়ার একটা প্রসিডিওর আছে, সেটা আমি বলছি, ভালো করে মনে মনে রাখবে। তোমরা দুটো খাতা বানাবে, ঠিক আছে? যারা ভিডিও দেখে প্র্যাকটিস করছো, দুটো খাতা বানাবে। একটা খাতায় তোমরা প্র্যাকটিস করবে, আর একটা খাতায় তোমরা ফর্মুলা লিখবে। ওকে, এবার যে অঙ্কগুলো মনে হবে যে এই অঙ্কটা আমার একটু কঠিন লাগছে, সেই অঙ্কটাকে তোমরা স্ক্রিনশট দিয়ে রাখবে, এবং দুদিন পর পর সেটা পিডিএফ বানিয়ে রাখবে। পরীক্ষার আগে তোমরা ওইগুলো ভালো করে দেখে যাবে, আর যেগুলো পেরে যাচ্ছ সেগুলো প্র্যাকটিস করতে থাকবে। ব্যাস, হয়ে গেল। ওকে, দেখো তো কি হচ্ছে, যখন এক ব্যক্তি হাত গুটিয়ে নিচ্ছে তখন জড়তা ভ্রামক কমে যাবে। আমরা জানি যে আই ওমেগা সমান কিন্তু ধ্রুবক। বেশ ভালো কথা। তাহলে যদি জড়তা ভ্রামক অর্ধেক হয়, তাহলে ওমেগাকে দ্বিগুণ হতে হবে। আই যদি হয়ে যায় আই বাই 2, তাহলে ওমেগাকে হয়ে যেতে হবে 2 ওমেগা। তবে কেটে কুটে গিয়ে আই ওমেগা পড়ে থাকবে। তাহলে ওমেগা যদি 2 ওমেগা হয়ে যায়, তাহলে আগে ছিল হাফ আই ওমেগা স্কোয়ার। তাহলে এখন কত হবে? এখন কে ড্যাশ হবে হাফ আই ইন্টু 2 ওমেগা স্কোয়ার মানে 4 ওমেগা। তার মানে 4 ওমেগা স্কোয়ার মানে 4 ইন্টু হাফ আই ওমেগা স্কোয়ার। তাহলে কত গুণ হলো? 4 গুণ হবে। ব্যাস, ঠিক আছে। কত গুণ? না 4 গুণ। দেখো, আশা করি ক্লিয়ার। 20 কেজি মিটার স্কোয়ার জড়তা ভ্রামক চাকার ওপর 100 নিউটন মিটার টর্ক প্রয়োগ করলে 5 সেকেন্ড পর কৌণিক বেগ কত হবে? খুব ভালো একটা কোশ্চেন। বলছে এত কেজি মিটার স্কোয়ার জড়তা ভ্রামকের চাকার ওপর 100 নিউটন মিটার টর্ক প্রয়োগ করা হয়েছে, তো 5 সেকেন্ড পরে কৌণিক বেগ কি হবে? একটা চাকা ঘুরছে। তো দেখো, আমরা যেমন জানি যে কোনো বস্তু ঘুরলে এফ ইকুয়াল টু এম এ হয়, তো ঘুরলে হয় টাও ইকুয়াল টু আই আলফা। তো টাও তো ভাই বলেই দিয়েছে, টাও কত? না টাও বলা আছে 100, ঠিক আছে। আই বলা আছে 20 ইন্টু আলফা। তাহলে এখান থেকে আলফা পেয়ে গেলাম কত? 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, দ্যাট ইজ আলফা। ঠিক আছে, তো 5 সেকেন্ড পরে বেগ যদি জানতে চাই, তাহলে হবে ওমেগা 2 ইজ ইকুয়ালস টু ওমেগা 1 প্লাস আলফা টি। ঠিক আছে, ওমেগা 1, ওমেগা 1 0, ওমেগা 1 হচ্ছে ওমেগা 0, আমরা ওমেগা 1 ধরেছি। তাহলে 0 বসালাম, আলফার জায়গায় কত বসাবো? 5। ঠিক আছে, তাহলে 5 গণিত 5, তাহলে কত হবে? 25। তাহলে অ্যান্সার হবে, এই এটা মিটার পার সেকেন্ড কেন লিখছি, এক্সট্রিমলি সরি ভাই, এটা রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার হবে, কারণ এটা তো সবই ঘূর্ণন কেস, তাই না? এটা সবই ঘূর্ণন কেস। ওকে, সো রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার, অ্যান্ড দিস ইজ নট মিটার পার সেকেন্ড, দ্যাট দিস ইজ রেডিয়ান পার সেকেন্ড। ব্যাস, তাহলে 25 রেডিয়ান পার সেকেন্ড হয়ে গেল উত্তর। দেখো, চলো ভাই, এবার নেক্সট কোয়েশ্চেন আমরা কি বলছে দেখি। একটি 4 কেজি ভর এবং এত মিটার ব্যাসার্ধের নিরেট গোলক 10 রেডিয়ান পার সেকেন্ড কৌণিক বেগে ঘুরলে তার ঘূর্ণন গতিশক্তি কি হবে? স্যার, একটা গোলক যখন ঘুরছে তখন ঘূর্ণন গতিশক্তি বের করতে গেলে আমাদের যে ফর্মুলাটা ইউজ করতে হবে, দ্যাট ইজ ইকুয়ালস টু হাফ আই ওমেগা স্কোয়ার। কিন্তু স্যার, আমরা গোলকের আই কি জানি?
গোলকের আয়ের একটা ফর্মুলা আছে, দ্যাট ইজ 2/5 mr স্কয়ার। তো 2/5 আমি অ্যাজ ইট ইজ রেখে দিলাম, এম এর জায়গায় 4 লিখলাম, আর আর স্কোয়ারের জায়গায় লিখবো কত, 0.04। তো আমি এখান থেকে আই পেয়ে যাব। তাহলে কত হবে বলো তো, 5×4=20, তার মানে এটা আবার 0.4 ইন্টু 4 ইন্টু 0.04। তাহলে 4×4=16 আর 4×16=64, 64। একটার পরে দশমিক, দুটোর পরে দশমিক, তাহলে 1 2 3 মানে 0.064। এইটা হচ্ছে আই। তাহলে গতিশক্তি কত, হাফ আই ওমেগা স্কোয়ার। বাকিটা তোমরা করবে এবং কমেন্ট সেকশনে আমাকে উত্তর জানাবে যে উত্তর কোনটা হচ্ছে। আমি আই বের করে দিয়েছি, এই আই নিয়ে গিয়ে তোমরা এখানে বসাবে, তোমাকে ওমেগা বলা আছে, বসিয়ে দেবে, অ্যান্সার আসবে, কত হচ্ছে বলবে। ঠিক আছে, আমি বের করিয়ে দিই। দেখো এতদূর যখন করলাম, তাহলে কে সমান হাফ আই কত, 0.064, আর 10 স্কোয়ার 100, কারণ ওমেগা বলা আছে। তাহলে কত হবে, 32। 32-এর ফ্যাক্টর তো একটাই আছে না, 64/2 মানে 32, তো একটাই আছে, দরকার নেই আর করার। ওকে, এল দৈর্ঘ্যের সুষম রডের এক প্রান্তগামী লম্ব অক্ষের সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধ কত হবে? খুব ভালো একটা কোশ্চেন। দেখো, এক প্রান্তগামী অক্ষের সাপেক্ষে, আগে তো আমাকে একটা কথা তোমরা বলো, যে একটা দণ্ড যদি এরকম করে রাখা হয়, আমি এখানে ওয়ান শট পড়াইনি ঠিকই, তোমরা তো কোনো না কোনো স্যারের কাছে এটা পড়েছো। তো যখন এই দিকে, আর আমার স্টুডেন্টরা আমার কাছেই পড়েছে অফলাইনে, তো এই দিকে মাঝ বরাবর যখন কোনো একটা অক্ষ পাস করে, আর এই বরাবর যখন কোনো একটা অক্ষ পাস করে, জড়তা ভ্রামক কিন্তু আলাদা আলাদা হয়। ঠিক আছে, তো এর ক্ষেত্রে জড়তা ভ্রামক হয়, মনে রাখবে, 1/12 ml স্কোয়ার, আর এইটা হয় 1/3 ml স্কোয়ার। ওকে, তো এইটাই চেয়েছে, 1/3 ml স্কোয়ার সমান, যদি বলে যে চক্রগতির ব্যাসার্ধ যেটা বলবে সেইটা সমান, আমি লিখে দেবো mk স্কোয়ার। তাহলে এম কেটে দাও, তাহলে কে সমান কত হবে, কে সমান হবে, দেখো এম কেটে গেল, তাহলে কে সমান হবে L/√3। ঠিক আছে, আমাকে যদি বলতো যে ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে, তাহলে এইটা সমান mk স্কোয়ার করতাম, দিয়ে কেটা বের করতাম, এই কেই আমরা বলবো চক্রগতির ব্যাসার্ধ, L/√3। বলো, আই থিঙ্ক দ্যাট ক্লিয়ার। নেক্সট কোয়েশ্চেন চলো। একই উচ্চতা থেকে নততল বরাবর পিছলানো ছাড়া গড়িয়ে নামলে নিরেট গোলক ও ফাঁপা গোলকের মধ্যে কোনটি আগে পৌঁছাবে? খুব ভাইটাল একটা কোয়েশ্চেন অ্যান্ড কনসেপচুয়াল কোয়েশ্চেন, ভেরি কনসেপচুয়াল। দেখো, যখন কোনো একটা গোলক গড়িয়ে পড়বে না নততল বরাবর, তো তার ত্বরণ কত হবে সেটা তো আগে মনে রাখো। কোনো বস্তু যখন গড়িয়ে গড়িয়ে পড়বে, ঘুরতে 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 যখন পড়বে, তখন তার ত্বরণ হবে a সমান জি সাইন থিটা ডিভাইডেড বাই 1+i/mr স্কোয়ার। এটা মাথায় রাখতে হবে। তো এখানে একটা জিনিস লক্ষ্য করো, যখন তুমি ফাঁপা গোলকের কথা বলছো, তখন এই আয়ের জায়গায় কত হবে, 2/5 mr স্কোয়ার, আর এইখানে কত হবে, mr স্কোয়ার। তো কেটে গেল, তাহলে হলো 2/5। বলো ক্লিয়ার? তো 2/5, আর এখানে 1 আছে, তাহলে 2/5 প্লাস 1, তার মানে কত হবে, এদিকে 7/5 mr স্কোয়ার, মানে 7/5। ঠিক আছে, mr স্কোয়ার তো কেটে গেল, তাহলে এইটা হলো 7/5। এটা নিরেট গোলকের জন্য। কার জন্য? এটা নিরেটের জন্য। আর ফাঁপার জন্য যখন তুমি বলবে, তখন ফাঁপার জড়তা ভ্রামক কিন্তু 2/3। তাহলে 2/3 mr স্কোয়ার, আর নিচে এমনি একটা mr স্কোয়ার আছে, আমি এই ফ্যাক্টরটা যেহেতু বের করছি, তাহলে নিচে এমনি একটা mr স্কোয়ার, তাহলে 2/3। এবার আবার এইখানে করতে হবে কি, 2/3 প্লাস 1, কারণ এখানে 2/3 প্লাস 1 আছে, তাহলে কত হবে, 5/3। ওকে, দেখো ক্লিয়ার, 5/3। এটা হচ্ছে ফাঁপা। তাহলে একটা নিডের আর একটা ফাঁপার জন্য। এবার দেখো, নিচেতে যদি বড় থাকে, তাহলে ওভারঅলটা কম হবে। কোনটা বড়, 2/3 বড় না 5/3 বড়? নিচেরটা সেম, সরি, 7/5 বড় না 5/3 বড়? বলো দেখি কি করবে। যদি বুঝতে না পারো কি করবে, দেখো 7/5 আর 5/3, মনে করো তুমি বুঝতে পারছো না, ঠিক আছে, তো একে তুমি 3 দিয়ে গুণ করো, আর একে তুমি 5 দিয়ে গুণ করো, তাহলে কত আসবে, 21/15, আর এইটা আসবে 25/15। তাহলে কোনটা বড়, 25/15 বড়, আর ওপরে 25 আছে, 25/15 বড় মানে হচ্ছে কি 5/3 বড়। 5/3 কার, ফাঁপার। তাহলে ফাঁপার যদি নিচেটা বড় হয়, তাহলে ওভারঅলটা ছোট হবে, তাহলে ফাঁপার ক্ষেত্রে ত্বরণ কম আর নিরেটের ক্ষেত্রে ত্বরণ বেশি। তাহলে কে তাড়াতাড়ি নামবে, নিরেট গোলক তাড়াতাড়ি নামবে। খুব কনসেপচুয়াল কোশ্চেন ছিল ভাই, মনে রাখতে হবে অবশ্যই। তোমাকে এই ফর্মুলাটা খাতায় লিখে রেখে দিতে হবে, কারণ যে কোনো ফিগারের জন্য কিন্তু এটা দিতে পারে। এটা গোলক না দিয়ে সিলিন্ডারও দিতে পারতো।
একটি নিরেট গোলক না পিছলে গড়াচ্ছে, গোলকটির মোট গতিশক্তির কত শতাংশ ঘূর্ণন গতিশক্তি? দেখো ভাই, একটা সিম্পল কথা বুঝতে হবে। মোট গতিশক্তি কত? মোট গতিশক্তি আই সমান একটা হয় হাফ এম ভি স্কোয়ার আর হাফ আই ওমেগা স্কোয়ার। যদি ঘুরতে ঘুরতে এগিয়ে যেত তাহলে এইটা হতো। দুটো দুটো শক্তি ঘুরতে 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 এগিয়ে যাচ্ছে, তো একটা কি রৈখিক গতিশক্তি, একটা কৌণিক গতিশক্তি। তো এখানে দেখো তোমাকে বলেছে যে এই আইটা তো তুমি জানো না, আই তুমি জানো না, তো বলছে কি যে ঘূর্ণন গতিশক্তি মোট গতিশক্তির কত না পিছলে যদি গড়াই, না পিছলে গড়াচ্ছে, বেশ, গোলকটির মোট গতিশক্তির কত শতাংশ ঘূর্ণন গতিশক্তি? ভালো কথা। দেখো একটা জিনিস, এখানে মোট কত হবে বলো তো? হাফ এম ভি স্কোয়ার, ভি এর জায়গায় ওমেগা আর লিখে দাও। তোমরা জানো, ছোটবেলায় পড়েছো, ছোটবেলায় মানে আমি বলতে চাইছি সার্কুলার মোশনে কি পড়েছো না, ভি সমান ওমেগা আর। ঠিক আছে, বসিয়ে দিলে তাহলে ওমেগা স্কোয়ার আর স্কোয়ার হয়ে গেল, প্লাস হাফ আই এর জায়গায় কত বসাবে বলো তো? 2/5 এম আর স্কোয়ার, এইটা হচ্ছে গোলকের জড়তা ভ্রামক, আর এইখানে ওমেগা স্কোয়ার লিখে দিলে। বেশ, তাহলে ফাইনালি কত এলো? 2 2 কেটে গেল, তাহলে হাফ প্লাস 1/5, হাফ প্লাস 1/5 কত হয়? দেখো এটা হচ্ছে কি তোমার 10, নিচে 10 লস আগু, তাই না? 2 5 10, ওকে, আর 5 2 10, তাহলে 7, 7 10 এম ওমেগা স্কোয়ার আর স্কোয়ার। এইটা হলো মোট শক্তি, ঠিক আছে। আর ঘূর্ণন গতিশক্তি কত? ঘূর্ণন গতিশক্তি এই যে এখানেই পেয়ে গেলে, ঘূর্ণন গতিশক্তি এই যে এইটা হাফ আই ওমেগা স্কোয়ার, তার মানে 1/5 এম আর স্কোয়ার ওমেগা স্কোয়ার। তাহলে ঘূর্ণন গতিশক্তি মোট গতিশক্তির কত শতাংশ? ওপরে লিখলে 1/5 আর নিচে লিখলে 7/10 গণিত 100। ব্যাস, তাহলে কত হলো? 1/5 আর 7/10, এইখানে 1/5, এইখানে 10/7 গণিত 100। ব্যাস, তাহলে 5 2 10, তাহলে 200/7, 200/7। হ্যাঁ, কত হবে? 7 4 7 2 14, বেশ, 7 2 14 আর 7 20, 70, 7 8 56, 7 2 14 আর 6 20, সরি 7 8 56, তাহলে ওই 28.57%। বাহ, খুব ভালো একটা কোশ্চেন। দেখো ভালো করে কোশ্চেনটা বোঝো এবং খাতায় নোট করে রাখো, ফর্মুলা কিন্তু জানতে হবে, নইলে কিন্তু পারবে না। এম ভর এবং আর ব্যাসার্ধের বৃত্তাকার বলয়ের স্পর্শক বরাবর লম্ব অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক কত হবে? একটা বৃত্তাকার বলয় আছে, বলয় মানে রিং, বেশ, এইটা একটা বৃত্তাকার বলয়, এর মাঝ বরাবর কোনো অক্ষ যদি যায় তাহলে তার জড়তা ভ্রামক হয় এম আর স্কোয়ার। ওকে, এবার বলছে স্পর্শক বরাবর লম্ব অক্ষের সাপেক্ষে, স্পর্শক বরাবর যদি কোনো অক্ষ যায় তাহলে এই দুটো সমান্তরাল অক্ষ, সমান্তরাল অক্ষ উপপাদ্য অনুযায়ী সেন্টার অফ মাসের মধ্যে দিয়ে যে অক্ষটা গিয়েছে তার সাপেক্ষে যা হবে, আমি যদি এইটার সাপেক্ষে বের করতে চাই তাহলে একটা ফর্মুলা আছে, আই এ বি সমান, এইটাকে আগে লেখো এম আর স্কোয়ার প্লাস মোট ভর, মোট ভর কত? এম, গণিত দূরত্বের স্কোয়ার, দূরত্বের স্কোয়ার মানে আর স্কোয়ার, সমান্তরাল অক্ষ উপপাদ্য। ব্যাস, তাহলে 2m আর স্কোয়ার হচ্ছে অ্যান্সার। বলো, আশা করি ক্লিয়ার। 2m আর স্কোয়ার হচ্ছে অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, পাতলা বৃত্তাকার চাকতির ব্যাসের সাপেক্ষে জড়তা ভ্রামক আইডি হলে কেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক কি হবে? যখনই বলবে ব্যাসের সাপেক্ষে জড়তা ভ্রামক কত, কেন্দ্রগামী সাপেক্ষে যা হবে তার অর্ধেক করে দেবে, ঠিক আছে। তাহলে একটা চাকতি যদি হয়, এটা চাকতি, চাকতি মানে ডিস, ঠিক আছে, চাকতি মানে ডিস, মাঝখানটা কিন্তু সলিড, এই যে এটা চাকতি, তো এই দিকে একটা অক্ষ পাস করেছে, তো এই অক্ষের সাপেক্ষে যদি চাকতিটা ঘোরে তাহলে জড়তা ভ্রামক কত হবে? এম আর স্কোয়ার বাই 2 হবে। বেশ, এবার যদি এইটা হয়, এইটা তো ব্যাস, এইটাও ব্যাস, এইটাও ব্যাস, আমি যদি লম্ব অক্ষ উপপাদ্য কাজে লাগাই, যারা লম্ব অক্ষ উপপাদ্য জানো তাদের জন্য বলি যে আমি যদি লম্ব অক্ষ উপপাদ্য কাজে লাগাই তাহলে কি হবে দেখো, এইটা যদি আই ডি হয়, হ্যাঁ, এইটা যদি আইডি হয় ডায়ামিটার বলে, তাহলে 2ID, আইডি প্লাস আইডি মানে আইএক্স প্লাস আইওয়াই ইকুয়াল টু আইজেড, আইজেড মানে কেন্দ্রগামী অক্ষ মানে এইটা, দ্যাট ইজ ইকুয়ালস টু এম আর স্কোয়ার বাই 2। বেশ, তাহলে আইডিটা কত? এম আর স্কোয়ার বাই 4। ওরা বলছে যে জড়তা ভ্রামক আইডি,
তাহলে কেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক কত হবে? আইডি যদি mr স্কোয়ার বাই 4 হয়, আর মেন যেটা আই যদি mr স্কোয়ার বাই 2 হয়, তাহলে আই আর আইডির মধ্যে রিলেশন কি? আইডির মধ্যে রিলেশন কি? তাহলে আমি এটা বলতে পারি যে আই ইকুয়াল টু 2 আইডি, আই ইকুয়াল টু 2 আইডি। তাহলে অ্যান্সার কত হবে? আই ইকুয়াল টু 2 আইডি। দেখো, আশা করি ক্লিয়ার। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। এত কেজি ভরের কণা 5 মিটার পার সেকেন্ড বেগে ওয়াই ইকুয়াল টু 4 রেখা বরাবর গতিশীল, মূল বিন্দু সাপেক্ষে কৌণিক ভরবেগ কত হবে? বাহ, খুব ভালো একটা কোয়েশ্চেন। কৌণিক ভরবেগ কত হবে? দেখো, কৌণিক ভরবেগ মানে কি? ওয়াই ইকুয়াল টু 4 রেখা বরাবর গতিশীল কিন্তু, ঠিক আছে। কৌণিক ভরবেগের ফর্মুলা অনেকগুলো আছে, কিন্তু আমি যখন দেখছি আমার কাছে এম দেওয়া আছে, আমার কাছে ভি দেওয়া আছে, আমার কাছে আর দেওয়া আছে, তখন আমি ইজিয়েস্ট যে ফর্মুলা সেটা ইউজ করব, দ্যাট ইজ এল ইজ ইকুয়ালস টু এম ভি আর। তো এম কত? 0.1, ভি কত? 5, এবং আর কত? 4। কারণ ওয়াই ইকুয়াল টু 4 রেখা বরাবর গতিশীল, তার মানে কি জানো? এইটা যদি মনে করো এরকম হয়, কেন্দ্রের সাপেক্ষে বের করতে বলেছে, ওয়াই ইকুয়াল টু 4 রেখা মানে এইটা, তো এই দিক বরাবর গতিশীল, তো দূরত্বটা সবসময় তো 4ই থাকছে, তাই না? বোঝা গেল? তো এম ভি আর করে দাও। তো এম ভি আর যদি করে দাও তাহলে কত হবে? 5 4 20, তার মানে 2, তাহলে 2 কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। ঠিক আছে, বেশ। নেক্সট কোয়েশ্চেন ভাই। একটি মোটর 1800 আরপিএম কৌণিক দ্রুতিতে ঘোরে 100 নিউটন মিটার টর্ক সরবরাহ করলে ক্ষমতা কত হবে? তো টর্ক বলে দিয়েছে, আরপিএম মানে কৌণিক দ্রুতি বলে দিয়েছে, তাহলে ক্ষমতা বের করতে বলেছে। কি করে বের করবে ক্ষমতা? এই ঘোড়ার কেস যখনই বলবে না, তখন মনে রাখবে পি সমান হয় টাও ইন্টু ওমেগা, ঘূর্ণন কেসে। তাহলে টাও কত বলেছে? টাও তো বলেই দিয়েছে 100, বেশ। আর ওমেগা কত? 1800 আরপিএম, আরপিএম থেকে আরপিএস করতে গেলে 60 দিয়ে ডিভাইড করতে হয়, তাহলে এখানে প্রথমে তোমাকে 60 দিয়ে ডিভাইড করতে হবে, তারপরে তুমি ওমেগা পাবে। এটা তো এন পেলে, এন কত? 1800 বাই 60, 0 0 কেটে দাও, 6 3 18 30, ঠিক আছে। আর ওমেগা সমান আমরা জানি 2 পাই এন, তাহলে 2 পাই ইন্টু 30, তাহলে কত হবে? দেখো, এটা 3 2 6, তার মানে 6 ইন্টু 3.14 ইন্টু 1 2 3 মানে 1000, ব্যাস। তাহলে 6 4 24, 6 1 6 আর 2 8, আর 6 3 18, তাহলে 18.84 ইন্টু 1000। ও, পাই দিয়ে অ্যান্সার আছে না, সরি, পাই দিয়ে অ্যান্সার আছে, ঠিক আছে। তাহলে পাই দিয়ে যদি অ্যান্সার থাকে, তাহলে আমি এখানে বলতে পারি, এটা তো ফালতু বসিয়ে লাভ নাই, এটাকে কেটে দাও। তাহলে কত হবে বলো তো? দেখো, 3 2 6, ওকে, তাহলে 6000, 1 2 3, 6000 মানে 6 পাই কিলোওয়াট, কিলোওয়াট করে দিয়েছে না, 1000 দিয়ে ভাগ করতে হবে, কিলোওয়াট মানে শূন্য গোটা চলে যাবে। স্থির চাকা 2 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে চললে 10 সেকেন্ডে কতগুলো পূর্ণ আবর্তন সম্পন্ন করবে? দেখো, এত সুষম ত্বরণে চলছে, কতগুলো পূর্ণ আবর্তন সম্পন্ন করবে? আমার আগে থিটা চাই, ঠিক আছে, তারপরে পূর্ণ আবর্তনের কথা ভাববো। একটা চাকা যখন সে ঘুরতে ঘুরতে যাচ্ছে, তখন আমাকে দেখতে হবে 10 সেকেন্ডে সে কতটা থিটা ঘুরছে, টোটাল থিটা কত, বোঝা গেল? তো দেখো, একটা কথা এখানে যেটা জানতে হবে, তোমাকে আলফা বলে দিয়েছে, রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার মানে আলফা, এটা টি বলে দিয়েছে, স্থির অবস্থা থেকে মানে ওমেগা 10। তাহলে আমরা জানি যে থিটা ইকুয়াল টু, তুমি যেমন পড়েছিলে না যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তো থিটা ইকুয়াল টু ইউ তো 0 মানে ওমেগা 10 প্লাস হাফ এটি স্কোয়ার আলফা ইন্টু টি স্কোয়ার, ঠিক আছে। তাহলে আলফা, আলফা কত? 2, আর টি স্কোয়ার কত? টি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 10 স্কোয়ার 100। স্যার ফর্মুলাটা পুরোটা কি? ওমেগা 1t প্লাস হাফ আলফা টি স্কোয়ার। যারা জানো না তাদের জন্য বললাম, ওমেগা 1 হচ্ছে প্রাথমিক কৌণিক বেগ, 2 2 কেটে দিলাম, তাহলে কত হলো? 100। বলো ক্লিয়ার? এটা থিটা, স্যার এটা তো মোট থিটা, একবার ঘুরলে 2 পাই যায়, তাহলে এতটা থিটা মানে কত পাক? তার মানে স্যার 100/2 পাই, অর্থাৎ এটা 50 হলো, তার মানে স্যার 50/পাই এত পাক ঘুরেছে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, 2.5 কেজি মিটার স্কোয়ার জড়তা ভ্রামকের চাকা কৌণিক বেগ 10 রেডিয়ান পার সেকেন্ড থেকে বেড়ে 30 রেডিয়ান পার সেকেন্ড হলে কৃতকার্য কত হবে? দেখো,
10 রেডিয়ান/সেকেন্ড থেকে বেড়ে যদি 30 রেডিয়ান/সেকেন্ড হয় তাহলে কৃতকার্য কত হবে, ডাব্লু চেয়েছে। ওকে, কিন্তু এটা একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু ঘুরছে, এটা কিন্তু কোনো লিনিয়ার কেস নয়। আচ্ছা, আমরা যখন কার্যশক্তি ক্ষমতা পড়েছিলাম একটা জিনিস পেয়েছিলে, কার্যশক্তি উপপাদ্য হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার, কৃতকার্য সমান গতিশক্তির পরিবর্তন। তেমনি এখানেও তাই হবে, কিন্তু ঘূর্ণন গতিশক্তি হবে। কি হবে এখানে, এই কেসে কি হবে, হাফ আই ওমেগা 2 স্কোয়ার মাইনাস হাফ আই ওমেগা 1 স্কোয়ার। ওখানে ভর যে কাজ করে এখানে জড়তা ভ্রামক সেই কাজ করে, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে হাফ ইন্টু আই কমন নিলাম, আই বলে দিয়েছে 25, ওকে, ইন্টু ওমেগা 2 স্কোয়ার মানে হচ্ছে 30 স্কোয়ার 900, আর এটা 10 স্কোয়ার 100, তাহলে 900 মাইনাস 100 তার মানে হয়ে গেল 800, ওমেগা 2 স্কোয়ার মাইনাস ওমেগা 1 স্কোয়ার। ব্যাস, তাহলে 2 4 8 400, আর 25 4 কত, 25 4 100, তার মানে এটা হবে গুণ করে 1000 জুল। কারণ দেখো 2 4 8, 25 4 100, 1000 জুল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, 2 কেজি এবং 4 কেজি ভরের কণা এত মিটার রডের দুই প্রান্তে আছে, ভর কেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক কি হবে? খুব ভালো একটা কোশ্চেন। কি হবে না, আই ইজ ইকুয়ালস টু হাফ M1 R1 স্কোয়ার প্লাস হাফ M2 R2 স্কোয়ার। বেশ, তাহলে হাফ কমন নিলাম, M1 R1 স্কোয়ার মানে কি, 2 কেজি আছে, রডের দৈর্ঘ্য 1.2 মিটার, এইখানে একটা অক্ষ চলে গিয়েছে, তার মানে এইটা 0.6-এ আছে, এইটা 0.6-এ আছে, তাহলে 0.6 মানে 2 গণিত 0.6 তার স্কোয়ার মানে 0.36 প্লাস 4 গণিত 0.36, 0.36, ওকে ডান। ঠিক আছে, আমি তাহলে কি করব দেখো, এখানে হাফ গণিত 0.36 যদি কমন নিয়ে নিই তাহলে 2 + 4 সেখানে কিন্তু হয়ে যাবে 6, তাহলে 2 3 6 আর 36 3 কিন্তু শেষে একটা 8 থাকবে, 3 6 18, তো মিলল না ভাই। দেখি আর একবার, 2 ইন্টু 0.36, ওকে, 1.2 মানে তো 0.6 করেই হবে, তো 0.36 স্কোয়ার 0.36 0.36 হাফ ইন্টু 0.36 কমন নিলাম, 2 + 4 6, 2 3 6, ওকে, 3 6 18, 3 3 9 আর 1 10, 1 পয়েন্ট, আর কোথাও এখানে তো মিটার আছে, ঠিক আছে, তাহলে 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 আরে জড়তা ভ্রামকের ফর্মুলাতে হাফ থাকে না, আমি এনার্জিটা বারবার লিখতে লিখতে জড়তা ভ্রামকের ফর্মুলাটাই গুলিয়ে ফেলেছি। এটা জড়তা ভ্রামক বলেছে শুধুমাত্র, আই মানে কত, আই মানে শুধু এমআর স্কোয়ার, নট হাফ। শক্তি বললে হাফ আই ওমেগা স্কোয়ার, এক্সট্রিমলি সরি ভাই। তাহলে কত হলো বলো তো, 0.36 কমন নিয়ে নাও, 0.36 ইন্টু 2 আর 4 6, তাহলে 6 6 36, ওকে, বেশ, 6 3 18 আর 1 18 19 20 21 নাকি না কত আসছে, দাঁড়াও, 0.36 কমন নিলাম, এতক্ষণ তো এবার ঠিক আছে আশা করি। তাহলে 0.36 কমন নিলাম, M1 R1 স্কোয়ার 2 আর 4, 4 আর 2 6, বেশ, তাহলে 6 6 36, 6 3 18, 18 19 20 21, না সেই ক্ষেত্রেও কোনো অ্যান্সারই কিন্তু, এই কোশ্চেনটা কোথাও একটা ভালো রকম গন্ডগোল হচ্ছে, এটা কোনো আতিপাতি কোশ্চেন নয়। দেখি, 2 কেজি এবং 4 কেজি ভরের কণা 1.2 মিটার রডের দুই প্রান্তে আছে, ভর কেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক। আমি ভর কেন্দ্রটাকে মাঝে ধরে নিয়েছিলাম, ঠিক আছে, ভর কেন্দ্র মাঝে হবে না, একটা 2 কেজি আছে একটা 4 কেজি আছে, সেটা আগে বের করতে হবে। তোমরা ভর কেন্দ্রের ফর্মুলা জানো, ঠিক আছে, আর আমি যদি RCM নিই, ঠিক আছে, ভর কেন্দ্র আমি যদি RCM নিই তাহলে তুমি কি বলবে, দেখো 2 কেজি এবং 4 কেজি, হ্যাঁ, দুই প্রান্তে যদি থাকে তাহলে আমি যে কোনো একটাকে তো ধরে নেবো, আমি 2 কেজিটাকে 0 ধরে নিলাম, এইটা মনে করো রড, এখানে আছে 2 কেজি, এখানে আছে 4 কেজি, তাহলে এইটাকে আমি ধরে নিলাম 0, 0, ঠিক আছে, এইটা 2 কেজি, ঠিক আছে, আর 4 কেজি যেখানে আছে সেইটা আমি ধরে নিলাম কত,
কতটা দূরে হবে 1.2 মিটার, তাহলে 1.2, 0। এবার ফর্মুলা অ্যাপ্লাই করো, তাহলে আর সি এম ইজ ইকলস টু কি হবে, দেখো m1x1 প্লাস m2x2, তার মানে 0 গণিত 2 প্লাস 1.2 গণিত 4 বাই 6, তাহলে 4 12 কত, 4 12 48, মানে 4.8 বাই 6, তাহলে 6 8 48, মানে 0.8। এত কোণে হলো, মানে 2 কেজি থেকে 0.8 মিটার দূরে অক্ষটা আছে, তাহলে এইখানে যদি অক্ষটা থাকে তাহলে এইটুকু দূরত্ব হচ্ছে গিয়ে 0.8, তাহলে এইটুকু কত যেটা আছে 1.2 থেকে 0.8 বাদ দিলে কত হয় 0.4, ও 0.8 মানে অনেকটা, ঠিক আছে, 0.8 মানে হচ্ছে অনেকটা, এটা অনেকটা বাড়বে, তাই তো, কারণ এই গোটাটা তো 1.2, তাই না, তাহলে এই জায়গায় ধরে নাও, ব্যাস হবে এবার। ঠিক আছে, আমি একটু কালারটা চেঞ্জ করে নিই। এই দেখো, এইটা হচ্ছে অক্ষ, এর সাপেক্ষে ঘুরছে, তাহলে এইটুকু কত, এইটুকু তাহলে 0.4, 0.4, ব্যাস। এবার ফর্মুলা ইউজ করো, এবার দেখো হয়ে যাবে, তাহলে আই ইকুয়াল টু কত m1r1 স্কোয়ার, মানে 2 গণিত 0.8 স্কোয়ার, মানে 0.64, প্লাস 4 গণিত 0.16, ব্যাস। দেখো কত হচ্ছে, তাহলে কত হচ্ছে 7 দুগুণে 12 আর 4 দুগুণে 8, মানে হচ্ছে 7 দুগুণে 120, তাহলে 128, 128 মানে হবে তোমার 12 পয়েন্ট বা 1.28, 1.28, ওকে। আর প্লাস এটা কত হবে 4 16 64, 4 16 64 মানে হচ্ছে তোমার 0.64, ঠিক আছে। 8 9 10 11 12, শেষে 2 আছে একটাই, তাহলে 1.92, ব্যাস এইটা হবে অ্যান্সার। দেখো খুব ভালো একটা কোশ্চেন, মাস্টার লেভেল কোশ্চেন, টপ লেভেল কোশ্চেনটা, ঠিক আছে। তাহলে প্রথমে তোমাকে জড়তা ভ্রামকটা বের করার আগে ভর কেন্দ্রের স্থানাঙ্ক বের করে নিতে হবে, ভর কেন্দ্রের স্থানাঙ্ক বের করার পরে দেখতে হবে যে কোথায় আছে দুটো, তারপরে আমি মোট জড়তা ভ্রামক বের করতে পারবো। জড়তা ভ্রামকের ফর্মুলা কিন্তু আমি ওইটাই ইউজ করেছি, m1r1 স্কোয়ার প্লাস m2r2 স্কোয়ার, এর বাইরে কিন্তু আমি কিছু করিনি, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন, চলো ভাই। এম ভর এবং এল দৈর্ঘ্যের সুষম দণ্ডের মধ্যবিন্দুগামী লম্বককে সাপেক্ষে জড়তা ভ্রামক কত হবে, 1/12 ml স্কোয়ার, আমি একটু আগেই বলে দিয়েছি, যদি এইটা কোনো দণ্ড হয় তাহলে এই দণ্ডের মাঝখান বরাবর যে রেখাটা গিয়েছে তার সাপেক্ষে যদি এই দণ্ডটা পাই 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 করে ঘোরে, তাহলে 1/12 ml স্কোয়ার হবে জড়তা ভ্রামক, ঠিক আছে। নেক্সট কোশ্চেন চলো, কি বলছে, I1 জড়তা ভ্রামকের চাকতি ω1 বেগে ঘুরছে, অক্ষ বরাবর স্থির I2 চাকতি রাখা হলে সাধারণ কৌণিক বেগ কি হবে। দেখো একটা কথা বলি, I1 জড়তা ভ্রামকের চাকতি ω1 বেগে ঘুরছে, তাহলে কৌণিক ভরবেগ কত I1 ω1, বেশ। এবার কি করা হয়েছে, যে চাকতিটা ঘুরছে তার উপর আর একটা চাকতি রাখা হয়েছে, কিন্তু সেটা স্থির, ঠিক আছে। স্থির মানে ω2 নাই ভাই, ω2 0, তাহলে দুজনাকে যখন একসঙ্গে রেখে দিয়েছো তখন দুজনার জড়তা ভ্রামক কত হবে I1 প্লাস I2, বাট ওমেগা কিন্তু তখন চেঞ্জ হবে, কারণ আই যদি বাড়ে ওমেগা অবশ্যই চেঞ্জ হবে, বিকজ 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 আই ওমেগা ধ্রুবক, আমি একটা অঙ্ক করাতে গিয়েও বলেছি আই ওমেগা সবসময় ধ্রুবক হবে, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে তোমাকে বের করতে বলেছে এখন ওমেগা কত হবে I1 ω1 বাই I1 প্লাস I2, ডান, ঠিক আছে। নেক্সট কোশ্চেন চলো, নীরের চোঙ এবং ফাঁপা চোঙ একই নততলে গড়িয়ে নামলে তাদের ত্বরণের অনুপাত কি হবে। দেখো এই সেম কোশ্চেন ছিল, যেখানে আমি কিন্তু হ্যাঁ সলভ করে, ওই কত নম্বর কোশ্চেন আমার মনে পড়ছে না, 3 কি 4 নম্বর কোশ্চেন, হ্যাঁ ওই রকম টাইপেরই কোশ্চেন ছিল, আমি তোমাদেরকে ফর্মুলাও লিখে দিয়েছিলাম, ত্বরণের ফর্মুলা কি না জি সাইন থিটা বাই 1 প্লাস আই আই সরি 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 আই বাই এম আর স্কোয়ার, ঠিক আছে। নিরেট গোলকের কত, নিরেট চোঙ আর ফাঁপা চোঙ এদের জড়তা ভ্রামক তুমি দেখবে, তারপরে এটা বের করবে যে এদের অনুপাতটা কি হবে, ঠিক আছে। আর কমেন্ট সেকশনে এইটার অ্যান্সার চাই, কমেন্ট সেকশনে আমি এইটার অ্যান্সার চাই, ওকে। নেক্সট কোশ্চেন, এল দৈর্ঘ্য এবং এম ভরের দণ্ড এক প্রান্তে কবজাবদ্ধ, অনুভূমিক থেকে ছেড়ে দিলে প্রাথমিক কৌণিক ত্বরণ কত হবে। কি বলছে দেখো, এল দৈর্ঘ্য এবং এম ভরের একটা দণ্ড এক প্রান্তে আটকানো আছে, কবজাবদ্ধ মানে আটকানো আছে, দেখো তার মানে ব্যাপারটা কি, এইখানে একটা রড, হ্যাঁ এইখানটা আটকানো আছে, ঠিক আছে। আমি যখনই ছেড়ে দেবো, রডটার একটা ওয়েট আছে, তো এই মিড পয়েন্টে কিন্তু পৃথিবী টানছে ওকে নিচের দিকে, mg বলে, কারণ ভর কেন্দ্র ওইটা, এর দূরত্বটা কত L/2, তাহলে টর্ক কত কাজ করবে স্যার, টর্ক মানে বল গণিত দূরত্ব, আবার আমরা জানি স্যার টর্ক সমান আই গণিত আলফা, তাহলে আই এর টর্কের জায়গায় আমি কত লিখবো mg/L/2, ঠিক আছে। আই এর জায়গায় কত লিখবো স্যার, এটা তো একটা রড, তো এবার এর জড়তা ভ্রামক কত হবে এক প্রান্তে, কিন্তু
এক প্রান্তে আমরা পড়েছিলাম জড়তা ভ্রামক, কারণ এক প্রান্তে স্টিক করা আছে 1/3 ml স্কয়ার গণিত আলফা। ব্যাস, তাহলে এখানে তুমি এম কাটো, ঠিক আছে? তাহলে কত হবে বলো তো? আলফা সমান, এখানে দেখো দুটো এল আছে, যে কোনো একটা এল নাও, এটা ছোট হাতের বড় হাতে দুটো নেওয়া যাবে না, তাহলে একটা এলও তুমি এখানে কেটে দেবে। তাহলে আলফা সমান 3g ডিভাইডেড বাই 2l। ব্যাস, অ্যান্সার হয়ে গেল। দেখো, ঠিক আছে? প্রত্যেকটা কোশ্চেন ভাই লেভেলের কোশ্চেন ছিল, ভালো করে প্র্যাকটিস করবে, ফর্মুলা শিট বানাবে, আলাদা করে ফর্মুলা লিখে রাখবে, যেগুলো মনে হচ্ছে আমার অত্যন্ত কঠিন সেগুলো স্ক্রিনশট দিয়ে রাখবে। এই কোশ্চেনগুলো আমি আবার রিপিট করাবো, তখন আবার ভালো করে বুঝতে পারবে। ভিডিও বারবার দেখবে, পরীক্ষা অবশ্যই ভালো হবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।